আজকে আমরা শুরু করছি রেসপিরেশন। রেসপিরেশন মানে হচ্ছে শ্বসন। শ্বসন আমরা এখানে উদ্ভিদের শ্বসন পড়ব। আমাদের প্লান্ট ফিজিওলজি মধ্যে এই চ্যাপ্টারটা রয়েছে। অ্যানিমাল ফিজিওলজিতে আবার রেসপিরেটরি সিস্টেম আছে, সেখানে আমরা প্রাণীদেহের শ্বসন পড়ব। তো শ্বসন এই চ্যাপ্টারটা খুবই ছোট্ট একটা চ্যাপ্টার। শ্বসন মানে কি, শ্বসন কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই পদ্ধতির মাধ্যমে এনার্জি তৈরি হচ্ছে, এবং এনার্জিটা তৈরি হচ্ছে কি ফর্মে তৈরি হচ্ছে, এটিপি ফর্মে এনার্জিটা তৈরি হচ্ছে। তো যে পদ্ধতির মাধ্যমে খাদ্যস্থ স্থৈতিক শক্তি থেকে গতিশক্তি বা তাপশক্তি উৎপন্ন হচ্ছে, এবং আমাদের সেটা মুক্ত অক্সিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতিতে হতে পারে, তাতে শক্তি বেরিয়ে আসছে, সেই পদ্ধতিকেই আমরা বলছি শ্বসন। তো শ্বসনকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটাকে আমরা বলছি এরোবিক রেসপিরেশন বা সবাত শ্বসন, আর একটা হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন। অ্যানারোবিক রেসপিরেশন বা অবাত শ্বসন। সবাত শ্বসন এবং অবাত শ্বসন। সবাত শ্বসন মানে যে শ্বসন মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে ঘটে, আর অ্যানারোবিক রেসপিরেশন বা অবাত শ্বসন হচ্ছে যে শ্বসন মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটছে। আচ্ছা, তো সবাত শ্বসন সবাত শ্বসনের রাসায়নিক সমীকরণ আমরা লিখতে পারি গ্লুকোজ C6H12O6 প্লাস 6O2 থেকে হচ্ছে CO2 6CO2 প্লাস 6H2O প্লাস 38 ATP। এটা হচ্ছে সবাত শ্বসন থেকে আমরা পাচ্ছি। আর অবাত শ্বসনের রাসায়নিক সমীকরণ কি? গ্লুকোজ C6H12O6 প্লাস 12NO3। আচ্ছা, এটা সাধারণত সবাত শ্বসন সমস্ত বায়ুজীবী জীবকোষে হচ্ছে, আর অবাত শ্বসন ব্যাকটেরিয়া, ছত্রাক, কয়েক রকমের প্রাণী যেমন মনোসিস্টিস, গোলকৃমি, ফিতাকৃমি, এই সমস্ত জীবদেহের মধ্যে অবাত শ্বসন হচ্ছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে অবায়জীবী জীবকোষে হচ্ছে, তাই গ্লুকোজের সাথে নাইট্রেট যৌগ এর বিক্রিয়ায় তৈরি হচ্ছে নাইট্রাইট যৌগ 12NO2 প্লাস 6CO2 প্লাস 6H2O প্লাস 2 ATP। আচ্ছা, শ্বসনের প্রক্রিয়াকে আমরা চারটি ভাগে ভাগ করেছি। কি কি? এক, গ্লাইকোলাইসিস, 2 oxidation of pyruvic acid, 3 Krebs cycle, 4 terminal respiration, glycolysis, oxidation of pyruvic acid, Krebs cycle আর টার্মিনাল রেসপিরেশন। গ্লাইকোলাইসিসে কি হয়, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। ঠিক আছে, আমরা এবার এক একটা পদ্ধতি আমরা আলোচনা করব।
গ্লুকোজ O2 ইন্ডিপেন্ডেন্ট, O2 লাগছে না, তৈরি হচ্ছে কি পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড থেকে in presence of O2 অক্সিজেনের উপস্থিতিতে তৈরি হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে সেটা ঢুকে যাচ্ছে ক্রেবস সাইকেলে। এদিকে O2 এর প্রেজেন্সে তৈরি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। O2 এর অ্যাবসেন্সে ল্যাকটিক অ্যাসিড, এটাকে আমরা বলছি অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। এবার এই অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে ল্যাকটিক অ্যাসিড থেকে যখন পাইরুভিক অ্যাসিড হচ্ছে তখন যখন অক্সিজেন পাচ্ছে, প্রেজেন্স অফ O2। ঠিক আছে, তাহলে গ্লুকোজের গ্লুকোজটা ভেঙে গিয়ে পাইরুভিক অ্যাসিড হচ্ছে। তো গ্লুকোজের ভাঙনকে আমরা বলছি গ্লাইকোলাইসিস, গ্লুকোজের ভাঙনের প্রথম পর্যায়। আচ্ছা, এটাকে আমরা গ্লাইকোলাইসিস পদ্ধতিকে আমরা ইএমপি পথও বলতে পারি। কেন? তিনজন সায়েন্টিস্টের নাম অনুসারে আমরা একে বলি ইএমপি পাথওয়ে। ইএমপি পাথওয়ে, এমডেন, মেয়ারহফ আর পার্নেস। এমডেন, মেয়ারহফ আর পার্নেস, এদের এই তিনজন সায়েন্টিস্টের নাম এমডেন, মেয়ারহফ আর পার্নেস, এদের নাম থেকেই আমরা এই গ্লাইকোলাইসিস পদ্ধতিটাকে বলি ইএমপি পাথওয়ে। তো গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হওয়ার বিভিন্ন বিক্রিয়াসমূহ অক্সিজেন নিরপেক্ষ। গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড এখানে অক্সিজেন নিরপেক্ষ, মানে এখানে অক্সিজেনের উপস্থিতিতেই হোক বা অনুপস্থিতিতেই হোক, মানে এখানে অক্সিজেনের উপর নির্ভর করে না। গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতি অনুপস্থিতি কোনোটাই এখানে প্রভাবিত করছে না। এর পরের ধাপের বিক্রিয়াসমূহ অর্থাৎ ক্রেবস চক্রের বিক্রিয়াগুলোর জন্য অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। ফলে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড এবং এই পাইরুভিক অ্যাসিডের ক্রেবস চক্রের মাধ্যমে সম্পূর্ণ জারিত হয়ে জল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হওয়াকে সবাদ গ্লাইকোলাইসিস বা এরোবিক গ্লাইকোলাইসিস বলছে। আর অপরপক্ষে অক্সিজেনের অনুপস্থিতিতে যখন পাইরুভিক অ্যাসিড ল্যাকটেট বা ল্যাকটিক অ্যাসিডে পরিণত হচ্ছে, ল্যাকটিক ডিহাইড্রোজেনেজ উৎসেচকের প্রভাবে, তখন তাকে আমরা বলছি অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। এটি সাধারণত অতিরিক্ত পরিশ্রমের সময় জীবের পেশিকোষে ঘটে। তো কি হচ্ছে, এখান গ্লুকোজ থেকে যখন পাইরুভিক অ্যাসিড হচ্ছে কোনো অক্সিজেন লাগছে না। এই পাইরুভিক অ্যাসিড থেকে যখন ক্রেবস সাইকেল হয়ে ঢুকছে অ্যাসিটাইল কোয়ে হচ্ছে, তখন কি অক্সিজেনের উপস্থিতিতে হচ্ছে। আর যখন পাইরুভিক অ্যাসিডে থেকে ল্যাকটিক অ্যাসিড হচ্ছে, যখন অক্সিজেন পাচ্ছে না তখন পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড হচ্ছে। তাহলে দেখো একটা জিনিস, পাইরুভিক অ্যাসিড থেকে দুরকম হতে পারে। যদি অক্সিজেন পায়
তাহলে অ্যাসিটাইল কোয়ে হবে এবং সেই অ্যাসিটাইল কোয়ে ক্রেবস সাইকেলে ঢুকে যাবে। এইটাকে আমরা বলছি এরোবিক গ্লাইকোলাইসিস। আর যখন অক্সিজেন পাবে না তখন কি হবে, ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে এবং সেটাকে আমরা বলছি অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। এবং পরে যখন অক্সিজেন পাবে সেই ল্যাকটিক অ্যাসিড থেকে আবার পাইরুভিক অ্যাসিড হবে এবং সেইখান থেকে আবার অ্যাসিটাইল কোয়ে ক্রেবস সাইকেলে আসবে। তাহলে এটাকে আমরা বলছি এনারোবিক গ্লাইকোলাইসিস আর এটাকে আমরা বলবো এরোবিক গ্লাইকোলাইসিস। এরোবিক গ্লাইকোলাইসিস, ঠিক আছে। আচ্ছা, এবার আসছি নেক্সট স্টেপ। তাহলে আমাদের ফার্স্টে গ্লাইকোলাইসিস পদ্ধতিতে কী হলো, গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস তৈরি হলো। এখানে বিক্রিয়ার ধাপগুলো একবার দেখাই। আচ্ছা, গ্লুকোজ গ্লাইকোলাইসিস পদ্ধতি। গ্লুকোজ থেকে তৈরি হচ্ছে গ্লুকোজ 6-ফসফেট। গ্লুকোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 6-ফসফেট, সেখান থেকে ফসফোহেক্টো ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, সেখান থেকে 3-ফসফোগ্লিসারালডিহাইড, তার থেকে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফেনল পাইরুভিক অ্যাসিড, তার থেকে পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে। তো এই পদ্ধতিটা গ্লাইকোলাইসিস কাকে বলে, তাকে ইএমপি পথ কেন বলে, এটা বলে নিয়ে তারপরে এই শব্দ ছকটাকে লিখতে হবে। গ্লাইকোলাইসিস পদ্ধতি ব্যাখ্যা করে লেখার প্রয়োজন নেই, শব্দ ছকের মাধ্যমে বিক্রিয়াটাকে দেখাতে হবে। আচ্ছা, নেক্সট আসছি, নেক্সট পদ্ধতি অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড। অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড। এই প্রক্রিয়া কি হচ্ছে, পাইরুভিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়ার অন্তঃপথে অবস্থিত পাইরুভেট বাহকের দ্বারা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে আসে। মাইটোকন্ড্রিয়ার এটা আউটার মেমব্রেন, এটা ইনার মেমব্রেন। মাইটোকন্ড্রিয়ার অন্তঃস্থ পর্দায় অবস্থিত পাইরুভেট বাহক, এখানে পাইরুভেট বাহক আছে। এর মধ্যে দিয়ে কী হচ্ছে, গ্লাইকোলাইসিসটা হয় হচ্ছে কোথায়, সাইটোপ্লাজমে, আর ক্রেবস সাইকেল হয় মাইটোকন্ড্রিয়ার ভেতরে। তো অক্সিডেশন অফ পাইরুভেটে এখানে যে কি বলবো বাহক আছে, কেরিয়ার আছে, সে কী করছে, গ্লাইকোলাইসিসে যে পাইরুভেটটা তৈরি হলো, পাইরুভিক অ্যাসিডটা, সেইটাকে নিয়েও পাঠিয়ে দিচ্ছে কোথায়, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। তো মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিয়ে আসছে। মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে। এই প্রক্রিয়াকে আমরা বলছি অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। তাহলে এখানে পাইরুভেটকে নিয়ে আসলো, এসে একে জারিত করলো, করে বার করে দিল কার্বন ডাই অক্সাইড। এই পদ্ধতিটাকে আমরা বলছি অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। পদ্ধতিটা আমরা একটু লিখি, সমীকরণটা। পাইরুভিক অ্যাসিড এখান থেকে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, এখানে কি হচ্ছে, NAD আসছে, এসে বেরিয়ে যাচ্ছে NADH H+ হয়ে, সে বেরিয়ে যাচ্ছে NADH H+ নিয়ে। আর এখান থেকে বেরোচ্ছে কার্বন ডাই অক্সাইড। আর কি ঢুকছে, এখানে ঢুকছে কোএনজাইম A, কোএনজাইম A ঢুকছে।
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড। থার্ড স্টেপ, হচ্ছে ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেল এটা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হচ্ছে। হ্যান্স ক্রেবস প্রথম এটা উল্লেখ করেন, সেই জন্য তার নাম থেকে এই সাইকেলটার নাম হচ্ছে ক্রেবস সাইকেল। এই চক্রাকার বিক্রিয়া পথে অক্সিজেনের উপস্থিতিতে বিভিন্ন অন্তর্বর্তী যৌগের মাধ্যমে অ্যাসিটাইল কোয়ে সম্পূর্ণ জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, জল এবং বিজারিত বাহক উৎপন্ন করে। ক্রেবস চক্র শ্বসনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়, যার মাধ্যমে গ্লুকোজ ছাড়াও অন্যান্য শ্বসন বস্তু যেমন প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড ও স্নেহজাতীয় পদার্থের ফ্যাটি অ্যাসিডের জারণ সম্পূর্ণ হয়। অ্যামাইনো অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিড সমূহ বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে প্রথমে অ্যাসিটাইল কোয়েতে রূপান্তরিত হয়। আচ্ছা, এটা একটা ছকের মাধ্যমে পড়তে হবে। ছকটা আমি দেখাই। আচ্ছা, পাইরুভিক অ্যাসিড এখানে অন্তর্বর্তী যৌগ হচ্ছে বিভিন্ন অ্যাসিটাইল কোয়ে। ঠিক আছে, অ্যাসিটাইল কোয়ে সেটা এইভাবে চক্রের মাধ্যমে সম্পন্ন হচ্ছে বিক্রিয়া। সাইট্রিক অ্যাসিড, সিস্যাকোনিটিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড, অক্সালোসাকসিনিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সেখান থেকে সাকসেনিল কোয়ে থেকে সাকসেনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এইভাবে চলছে। এর মাঝখানে দুটো জিনিস তৈরি হচ্ছে। ক্রেবস সাইকেল থেকে আমরা দুটো জিনিস পাচ্ছি। কি একটা হচ্ছে NADH H+ মানে NADH2, আর একটা হচ্ছে FADH2। ঠিক আছে, এদের দুজনকে আমাদের দরকার নেক্সট স্টেপের জন্য। নেক্সট স্টেপ, এই সাইকেলটা জাস্ট স্টেপ বাই স্টেপ কোন বিক্রিয়ার কার পরে কে আসছে সেটা দেখে মুখস্থ করতে হবে, এনজাইমগুলো মনে রাখতে হবে। তো আমাদের শ্বসন পদ্ধতির ফোর্থ স্টেপ হলো টার্মিনাল রেসপিরেশন বা প্রান্তীয় শ্বসন। এখানে আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা দেখব। টার্মিনাল রেসপিরেশন এখানে আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট দেখব। তো আমরা একটা ডায়াগ্রাম আঁকবো। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলি, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা হচ্ছে কোথায়? তো আমাদের ক্রেবস সাইকেল থেকে আমরা দুটো জিনিস পেলাম, সেটা কি একটা হচ্ছে NADH2 আর একটা হচ্ছে FADH2। এরা টার্মিনাল রেসপিরেশন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে মধ্যে ইলেকট্রনের যোগান দেবে। এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা কোথায় হচ্ছে? এইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন, বাইরের মেমব্রেন।
এটি মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন, যেটা এরকম ফোল্ড তৈরি করেছে, ঠিক আছে। এই যে মাঝখানে স্পেস, এটাকে আমরা বলছি ইন্টার সেলুলার ইন্টার মাইটোকন্ড্রিয়াল স্পেস বা ইন্টার মেমব্রেন স্পেস। তো মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু NADH2, NADH2, FADH2 এগুলো আছে। এই উপাদানগুলো ইলেকট্রন দেয়। এখানে কিছু প্রোটিন রয়েছে, গ্রুপ অফ প্রোটিন রয়েছে এই মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের মধ্যে। সেই ইনার মেমব্রেনে যে প্রোটিনগুলো রয়েছে, সেই প্রোটিনগুলোকে একসাথে আমরা বলছি প্রোটিন কমপ্লেক্সেস। যেই প্রোটিন কমপ্লেক্সেসগুলো কী করবে, এই NADH2, FADH2 এদের থেকে ইলেকট্রন নেবে এবং সেটাকে ট্রান্সপোর্ট করবে। এবং টার্মিনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার এখানে হচ্ছে অক্সিজেন। সে কী করবে, সেখান থেকে ইলেকট্রনগুলো নেবে এবং সেই সঙ্গে একটা হাইড্রোজেন নিয়ে জল তৈরি করবে। তাহলে কিভাবে হচ্ছে পদ্ধতিটা আমরা দেখে নিই। যে এখানে উল্লেখ্য যে ক্লাস 9-এর স্টুডেন্টদের আমি বলবো, তোমাদের হয়তো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা সিলেবাসে নেই, বাট আগে অবধি যে দুটো সাইকেল আমি দেখালাম শ্বসনের, মানে আগে অবধি যতটুকু বললাম, শ্বসন কাকে বলে, শ্বসনের প্রকারভেদ কী কী, সবাত শ্বসন, অবাত শ্বসন, গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, এইগুলো তোমাদের সিলেবাসের অন্তর্গত। গ্লাইকোলাইসিসের পদ্ধতি ছকের মাধ্যমে বই থেকে পড়তে হবে, ক্রেবস সাইকেলের ছকের মাধ্যমে বই থেকে পড়তে হবে। স্থান কোথায় হয়, গ্লাইকোলাইসিস কোথায় হয়, ক্রেবস সাইকেল কোথায় হয়। গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে হচ্ছে, ক্রেবস সাইকেল মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হচ্ছে। ম্যাট্রিক্স মানে হচ্ছে ভেতরে যে সাইটোপ্লাজমের অংশটা মাইটোকন্ড্রিয়ার, সেটাকে আমরা বলছি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, সেখানে হচ্ছে। সেই পদ্ধতিগুলো শব্দছকের মাধ্যমে পড়তে হবে। 11-এর সিলেবাসের ক্ষেত্রে অ্যাড করব সেকেন্ড স্টেপ, যেটা 4টে মোট স্টেপ আমি লিখেছি রেসপিরেশন পদ্ধতির। গ্লাইকোলাইসিস, অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড, থার্ড ক্রেবস সাইকেল, ফোর্থ টার্মিনাল রেসপিরেশন। সেকেন্ড স্টেপ অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিডের এই ইকুয়েশনটা 11-এর সিলেবাসের অন্তর্গত, এবং ফোর্থ স্টেপটা মানে 11-এর টোটালটাই তোমাদের আছে, কিন্তু 9-এর স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বলবো গ্লাইকোলাইসিস আর ক্রেবস সাইকেলটা তোমাদের বইতে হাইলাইটেড করা আছে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম মনে হয় নেই আমার এর কাছে এই মুহূর্তে, তোমাদের বইটা নেই। আমি আমার যতটুকু মাথায় আছে সিলেবাস তোমাদের, সেখান থেকেই আমি পড়াচ্ছি। তো টার্মিনাল ইলেকট্রন রেসপিরেশন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা আমি 11-এর স্টুডেন্টদের জন্যই মেনলি বলছি। আচ্ছা, তো আমরা আসি তাহলে সিস্টেমটা আমি কী বললাম, এখানে কিছু প্রোটিন কমপ্লেক্সেস রয়েছে। তো সেই প্রোটিন কমপ্লেক্সেসগুলোর কাজ হচ্ছে কি, NADH2, FADH2 এদের থেকে ইলেকট্রনকে ট্রান্সপোর্ট করে দেওয়া। টার্মিনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার হচ্ছে এখানে অক্সিজেন। সে কী করছে, সেই ইলেকট্রনগুলোকে নিয়ে জল তৈরি করছে। তাহলে আমরা এবার এখানে দেখে নেব যে এই টার্মিনাল রেসপিরেশন বা প্রান্তীয় শ্বসনের মাধ্যমে কিভাবে এটিপি তৈরি হচ্ছে এবং কীরকমভাবে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম চলছে। আমরা কি জানি, মাইটোকন্ড্রিয়াকে আমরা পাওয়ার হাউস অফ সেল বলে জানি, তাই তো। তো পাওয়ার হাউস অফ সেল, পাওয়ার হাউস মানে কি, যার মধ্যে শক্তি সঞ্চিত থাকে। তো মাইটোকন্ড্রিয়ার মধ্যে তো শক্তি সঞ্চিত থাকে এবং সেটা এটিপি ফর্মে সঞ্চিত থাকে। তো এটিপিটা তৈরি হয় কিভাবে, সেটাই আমাদের দেখা। তো আগে আমরা ফার্স্টে মাইটোকন্ড্রিয়াটা একটু এঁকে নিই। আচ্ছা, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন। আচ্ছা, এইটা হচ্ছে ইনার মেমব্রেন। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ইন্টার মেমব্রেন স্পেস। এটা হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেস, কেমন? আচ্ছা, এখানে আমি এই যে প্রোটিন কমপ্লেক্সেসগুলো লিখেছি, সেই প্রোটিন কমপ্লেক্সেসগুলো কী কী, এখানে রয়েছে প্রোটিন কমপ্লেক্স 1। আচ্ছা, এখানে রয়েছে প্রোটিন কমপ্লেক্স 2, এখানে রয়েছে প্রোটিন কমপ্লেক্স 3, আর এখানে রয়েছে প্রোটিন কমপ্লেক্স 4। ঠিক আছে। তো প্রোটিন কমপ্লেক্স 1 আমরা তাহলে কি বললাম, আমরা ক্রেবস সাইকেল থেকে কোন দুটো জিনিস পেয়েছি, একটা পেয়েছি NADH2 আর একটা পেয়েছি FADH2। তো এদের দুজনেরই কাজ হচ্ছে কি, ইলেকট্রন ট্রান্সপোর্ট করা, মানে এদেরতে ইলেকট্রন দেওয়া। আচ্ছা, এখানে রয়েছে অক্সিজেন। অক্সিজেন অ্যাকচুয়ালি রাজার মতন এখানে বসে আছে, বসে
FADH2 আর NADH2কে কাজ দিয়েছে তোমরা ইলেকট্রন নিয়ে আসো। তো ওরা কীভাবে ইলেকট্রনকে মানে ওদের কাছ থেকে ইলেকট্রন নিতে হবে, সেজন্য ওদের এখানে অক্সিজেন কী করেছে কমপ্লেক্স সাজিয়ে রেখেছে। কমপ্লেক্স 1কে দায়িত্ব দিয়েছে NADH2 থেকে ইলেকট্রন নিতে, আর কমপ্লেক্স 2কে দায়িত্ব দিয়েছে FADH2 থেকে ইলেকট্রন নিতে। এবার কি হচ্ছে, এরা কি করছে, এখান থেকে NADH2 থেকে NAD তৈরি হচ্ছে, আর সেই সঙ্গে এখান থেকে ইলেকট্রনটা পাস করে দিচ্ছে, ঠিক আছে, পাস করে দিচ্ছে FMNকে। সেই FMN থেকে চলে যাচ্ছে FES, এই FES দিচ্ছে এখানে UB কুইনান রয়েছে। এরা হচ্ছে কি মোবাইল ইলেকট্রন ক্যারিয়ার। কমপ্লেক্সগুলো যে যার জায়গায় রয়েছে, কেমন কমপ্লেক্সগুলো কিন্তু যে কেউ নড়ছে না, কিন্তু এখানে যে UB কুইনান রয়েছে মোবাইল ইলেকট্রন ক্যারিয়ার, একে করছে এর থেকে নিয়ে এঁকে দিচ্ছে, এরা ঘোরাফেরা করছে, এরা ঘোরাফেরা করে ইলেকট্রনগুলোকে একটা কমপ্লেক্স থেকে আর একটা কমপ্লেক্সে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, তো UB কুইনান আবার এখান থেকে ইলেকট্রনটা পাস করে দিচ্ছে কমপ্লেক্স 3কে, এটা হচ্ছে কমপ্লেক্স 3। কমপ্লেক্স 3কে দিচ্ছে কাকে ইলেকট্রনটা দিচ্ছে সাইটোক্রোম বিকে। এখানে FES প্রোটিন রয়েছে, সে আবার দিচ্ছে সাইটোক্রোম C1কে, ঠিক আছে। তাহলে কি হলো, ইলেকট্রনটা পাস হয়ে গেলে FMN থেকে FES UB কুইনানকে দিল, সে আবার সাইটোক্রোম FESকে দিল, সেখান থেকে সাইটোক্রোম C1কে দিল, সে আবার ইলেকট্রন দিয়ে দিচ্ছে এখানে কুইনান আবার পাস করে দিচ্ছে কোথায় সাইটোক্রোম 3, এটা এর থেকে চলে আসছে ইলেকট্রন সাইটোক্রোম সিতে, সাইটোক্রোম C থেকে আসছে সাইটোক্রোম A1 থেকে A3 দিয়ে দিচ্ছে কাকে অক্সিজেনকে। এবার তাহলে বোঝা গেল তো সিস্টেমটা কি হচ্ছে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে দুজন ইলেকট্রন দিচ্ছে, অক্সিজেন দুজনের কাছ থেকে ইলেকট্রন নিচ্ছে, একটা NADH2 থেকে নিচ্ছে, একটা FADH2 থেকে নিচ্ছে। FADH2 থেকে ইলেকট্রন নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে কমপ্লেক্স 2, আর NADH2 এর থেকে ইলেকট্রন নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে কমপ্লেক্স 1। কমপ্লেক্স 1 NADH2কে অক্সিডাইজ করে ওখান থেকে NAD তৈরি করলো, এবার সেই সঙ্গে ইলেকট্রনটা দিয়ে দিল FMNকে। FMN থেকে FES UB কুইনানকে দিল, UB কুইনান নিয়ে সেটা দিল সাইটোক্রোম বিকে, সাইটোক্রোম বি থেকে সেটা চলে আসলো FES থেকে সাইটোক্রোম C1, সেখান থেকে চলে যাচ্ছে সাইটোক্রোম সিতে, কমপ্লেক্স 4-এ আসছে, কমপ্লেক্স সাইটোক্রোম C থেকে A1 থেকে A3 হয়ে তাকে দিল অক্সিজেনকে। এবার অক্সিজেন কী করছে, ইলেকট্রনটা তো নিয়ে এবার হাইড্রোজেন আয়ন একটা নিল, মানে ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন আয়নের সাথে অক্সিজেন একটা ইলেকট্রন নিয়ে জোট বাঁধলো, জোট বেঁধে তৈরি করলো ওয়াটার, সেই জলটাকে বাইরে বের করে দিল, ঠিক আছে। তাহলে এবার এখানে আমরা দেখি কমপ্লেক্স 2 থেকে কী হচ্ছে, এখান থেকে ওই ইলেকট্রন পাস হচ্ছে, দিয়ে দিচ্ছে ডাইরেক্ট FESকে। এখানে FMN আছে বাট এখানে সেটা নেই, তো FESকে দিচ্ছে, সেই FES আবার সেই ইলেকট্রন দিচ্ছে, মানে এই কমপ্লেক্সে আবার ঢুকে যাচ্ছে, এখানে UB কুইনানকে দিচ্ছে, UB কুইনান থেকে সাইটোক্রোম C A1 থেকে FUA এখানে আসছে, ঠিক আছে। এই সঙ্গে কাজ কি হচ্ছে, এই UB কুইনান যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট করছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, বা তখন ওরা কি করছে, এখান থেকে যে প্রোটনটা বা H+, সেইটাকেও ওপর দিকে রেখে দিচ্ছে, মানে এই ইনার মেমব্রেনাস স্পেস যেটা আমি এঁকেছি, প্রোটনসগুলোকে ওরা কি করছে, ইলেকট্রন ট্রান্সপোর্টের সিস্টেমের মধ্যে ইলেকট্রন পাস করার বাহানায় প্রত্যেকেই কিন্তু এখান থেকেও তাই ইলেকট্রনটাকে পাঠিয়ে দিচ্ছে ওপরে, এখান থেকেও প্রোটনকে পাঠিয়ে দিচ্ছে ওপরে। প্রত্যেক ক্ষেত্রে হাইড্রোজেন আয়নগুলোকে কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে দিয়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম চলাকালীন প্রোটনগুলোকে ওরা ইন্টারমেমব্রেন স্পেসের মধ্যে কিন্তু পাঠিয়ে দিচ্ছে। এর ফলে হচ্ছে কি, ইন্টারমেমব্রেন যে স্পেস, সেখানে প্রোটন গ্র্যাডিয়েন্ট তৈরি হচ্ছে, প্রচুর পরিমাণে প্রোটন তৈরি হচ্ছে।
এবার এই এত প্রোটন তৈরি হওয়ার জন্য এখানে একটা প্রোটন মোটিভ ফোর্স হচ্ছে, তার মানে কি প্রোটনগুলো চাইছে বেরিয়ে আসতে কিন্তু বেরোনোর জায়গা নেই। তখন কি হচ্ছে, এখানে একটা রাস্তা, যেটা আমি এই মেমব্রেনটাকে একটু বড় করে দিই, এখানে H+ আয়ন জড়ো হচ্ছে, এই H+ আয়নগুলো পাস করার জন্য এখানে একটা রাস্তা রয়েছে, যেই রাস্তাটার নাম হচ্ছে কি কমপ্লেক্স 5 বলতে পারি আমরা এটাকে, বা এটিপি সিনথেস, এটিপি সিনথেটেস। এখান দিয়ে কী হচ্ছে, H+ আয়নগুলো যেই রাস্তা পাচ্ছে এখান দিয়ে ফোর্সে বেরোতে যাচ্ছে এবং সেই সঙ্গে এখানে ওরা কি করছে, এটিপি তৈরি করছে। কিভাবে, এডিপির সাথে একটা ফসফরাস জোড়া লাগছে, লেগে তৈরি হচ্ছে এটিপি। এই যে প্রসেসটা যেখান দিয়ে এটিপি তৈরি হচ্ছে এটাকে আমরা বলছি অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন কথাটার মানে হচ্ছে অ্যাডিশন অফ ফসফেট। এখানে ডাইফসফেটের সাথে একটা ফসফেট অ্যাডিশন হলো, হয়ে তৈরি হচ্ছে ট্রাইফসফেট। তাহলে এই ফসফোরাইলেশন প্রসেস মানে এটিপি তৈরি হলো এখানে অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে ট্রাইফসফেট। বাট অক্সিডেটিভ কেন বলা হচ্ছে, কারণ এখানে কি হচ্ছে, অক্সিডেশন রিডাকশন হচ্ছে। যখন হাইড্রোজেনকে ছেড়ে দিচ্ছে কোনো কমপ্লেক্স বা কোনো যৌগ, তখন আমরা তাকে বলছি কি সে অক্সিডাইজড হলো। আবার যখন হাইড্রোজেনকে নিচ্ছে তখন সে আবার রিডিউস হচ্ছে। তাহলে কি এভাবে অক্সিডেশন রিডাকশন চলতে চলতেই তো ইলেকট্রন ট্রান্সপোর্ট চলছে। তো সেই জন্য এই পদ্ধতিটাকে আমরা বলছি অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আচ্ছা, তো এখানে আমরা তাহলে দেখলাম এভাবে প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হলো, সেই প্রোটন গ্রেডিয়েন্ট থেকে ইলেকট্রন এভাবে বাইরে বেরিয়ে আসলো। আচ্ছা, আমরা পুরো রেসপিরেশনের পদ্ধতিটা আরেকবার রিক্যাপ করে নিই। রেসপিরেশন টাইপ আমরা পড়েছি সবাত শ্বসন, অবাত শ্বসন, এরোবিক অ্যান্ড অ্যানারোবিক রেসপিরেশন। একটা হচ্ছে ফ্রি অক্সিজেনের প্রেজেন্সে হচ্ছে, একটা ফ্রি অক্সিজেনের অ্যাবসেন্সে হচ্ছে। আচ্ছা, এখানে ইকুয়েশন দুটো দেওয়া আছে, একটা সবাতের একটা অবাতের, এরোবিক একটা এনারোবিকের। নেক্সট আসছি পদ্ধতি। রেসপিরেশনের টোটাল প্রসিডিউরকে 4টে স্টেপে ভাগ করেছি আমরা। গ্লাইকোলাইসিস, অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড, থার্ড ক্রেবস সাইকেল, ফোর্থ টার্মিনাল রেসপিরেশন। গ্লাইকোলাইসিসে কী হচ্ছে, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড ফার্স্ট তৈরি হচ্ছে। সেই গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়াটা অক্সিজেনের উপর ডিপেন্ড করছে না, অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট স্টেপ এটা। পাইরুভিক অ্যাসিড যেই তৈরি হচ্ছে সেই পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে, যদি অক্সিজেন থাকে অক্সিজেনের উপস্থিতিতে অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে, সেটা ঢুকে যাচ্ছে ক্রেবস সাইকেলে। আর যদি অক্সিজেন না পায় তখন সেখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে। সেই ল্যাকটিক অ্যাসিড যখন অক্সিজেন পাচ্ছে তখন আবার পাইরুভিক অ্যাসিড হয়ে আবার অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে। তো যখন অক্সিজেনের প্রেজেন্সে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি এরোবিক গ্লাইকোলাইসিস। আর যখন পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড হচ্ছে তখন আমরা তাকে বলছি অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। নেক্সট সেকেন্ড স্টেপ হচ্ছে অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড যেটা তৈরি হলো সাইটোপ্লাজমে, আমরা গ্লাইকোলাইসিসটা কোথায় পড়লাম, সাইটোপ্লাজমে। তো সাইটোপ্লাজমে তৈরি হওয়ার পর সেই গ্লাইকোলাইসিস এই পাইরুভেট যখন মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের কিছু ক্যারিয়ার বা বাহকের মাধ্যমে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে চলে আসছে, সেটাকে আমরা বলছি অক্সিডেশন অফ পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড। সেখানে কি হচ্ছে, সেখানে NAD থেকে NADH2 তৈরি হচ্ছে আর অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে। এই অ্যাসিটাইল কোয়ে ঢুকে যাচ্ছে ক্রেবস সাইকেলে। সেই ক্রেবস সাইকেলের স্টেপ বাই স্টেপ বিভিন্ন রকমের সাবস্ট্রেট আসছে, এনজাইম আসছে, একটা চক্রাকার পদ্ধতির মাধ্যমে তৈরি হচ্ছে NADH2 FADH2। ক্রেবস সাইকেল নামটা হচ্ছে হ্যান্স ক্রেবস থেকে, যেহেতু উনি সায়েন্টিস্ট হ্যান্স ক্রেবস ফার্স্ট এই সাইকেলটাকে ডিসকভার করেন, তাই তার নাম থেকেই হ্যান্স ক্রেবস সাইকেল। তো NADH2 FADH2 এই দুটো আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ইলেকট্রনের যোগান দেবে। তো আমরা নেক্সট স্টেপ এবং লাস্ট স্টেপে আসছি, টার্মিনাল রেসপিরেশন। এক্ষেত্রে কিছু প্রোটিন কমপ্লেক্সেস রয়েছে মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেনের মধ্যে। সেই প্রোটিন কমপ্লেক্সগুলোর মধ্যে দিয়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট হবে এবং সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমেই কিছু হাইড্রোজেন যেগুলো অক্সিডাইজড হচ্ছে যে কমপ্লেক্সগুলো, সেই হাইড্রোজেনগুলোকে তারা ইনার মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স স্পেসের মধ্যে পাঠিয়ে দেবে। সেই স্পেসে হাইড্রোজেনের গ্রেডিয়েন্ট যখন খুব বেশি হয়ে যাবে তখন
এটিপি সিনথেস, যেটা আমরা এই ডায়াগ্রামটায় দেখলাম, সিনথেটেস, তার মাধ্যমে সেই হাইড্রোজেন পাস করে অক্সিডেটিভ ফসফোরিলেশনের মাধ্যমে এটিপি তৈরি হচ্ছে এবং সেই এটিপি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে স্টোর হয়ে থাকছে। তো প্রোটিন কমপ্লেক্সের 4টে রয়েছে। একটা ফার্স্ট কমপ্লেক্স 1, এখানে কমপ্লেক্স 2, এটা কমপ্লেক্স 3। কমপ্লেক্সগুলো বোঝা যাচ্ছে কেউ? এটা হচ্ছে কমপ্লেক্স 3, এটা হচ্ছে কমপ্লেক্স 2, এটা হচ্ছে কমপ্লেক্স 1, এটা হচ্ছে কমপ্লেক্স 4। ফার্স্টে কমপ্লেক্স 2 আর 1 কি ইলেকট্রন দিচ্ছে NADH2, আর কমপ্লেক্স 2 কি করছে FADH2 থেকে ইলেকট্রন নিচ্ছে। তো এরা দুজনেই ইলেকট্রনটা দিচ্ছে কাকে? টার্মিনাল অ্যাকসেপ্টার হচ্ছে এখানে বসে আছে মহারাজ অক্সিজেন। এই অ্যাকচুয়ালি ইলেকট্রনটা নিচ্ছে, ওরা অক্সিজেন অ্যাকচুয়ালি ওখান থেকে বলছে ইলেকট্রন নিয়ে আসো, ইলেকট্রন নিয়ে আসো। তো ইলেকট্রন দিয়ে যাচ্ছে FADH2 আর NADH2, আর ইলেকট্রনটাকে ট্রান্সপোর্ট করে দেওয়ার কাজ করে যাচ্ছে হচ্ছে এই কমপ্লেক্সগুলো। তারা কী করছে? NADH2 থেকে ইলেকট্রন নিয়ে FMMকে দিচ্ছে, সেখান থেকে FESকে দিচ্ছে, ইউবিকুইনান কী করছে? সেই ইলেকট্রন পাস করে দিচ্ছে কমপ্লেক্স 3কে। সেই সঙ্গে ও দেখাচ্ছে ও ইলেকট্রন ট্রান্সপোর্ট করছে, বাট অ্যাকচুয়াল কাজও করে যাচ্ছে কি, এখানে যে H2টা তৈরি হচ্ছে সেই প্রোটনগুলোকে ও ইন্টারমেমব্রেন স্পেসের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। আবার যেই কমপ্লেক্স 3তে সাইটোক্রোম B থেকে FESে আসছে ইলেকট্রন, সেখান থেকে আবার যখন C1-এ যাচ্ছে সেই সঙ্গে ওখান থেকেও প্রোটনকেও পাঠিয়ে দিচ্ছে ইনার মেমব্রেন। অ্যাকচুয়ালি এরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম করছে বটে, দেখাচ্ছে অক্সিজেন যেহেতু চেয়েছে তাই ইলেকট্রন নিয়ে যাচ্ছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে ওদের মেন মোটিভ হচ্ছে এই প্রোটনগুলোকে ইন্টারমেমব্রেন স্পেসের মধ্যে পাঠিয়ে দেওয়া। তো ওরা ওই কাজগুলো করে যাচ্ছে। আবার এখানে FADH2 সেও আবার ইলেকট্রন দিচ্ছে, সেই ইলেকট্রন দিয়ে FESকে দিচ্ছে, সেখান থেকে আবার চলে আসছে কমপ্লেক্স 4-এ সাইটোক্রোম C A1 থেকে A3, সেখানে ইলেকট্রন পাস করছে, সেখান থেকেও আবার হাইড্রোজেনকে পাঠিয়ে দিচ্ছে ইন্টারমেমব্রেন স্পেসে। তো আলটিমেট অক্সিজেন তো ইলেকট্রন নিয়ে নিল এবং এখান থেকে প্রোটনও নিয়ে নিল, একটা নিয়ে জল বার করলো, ওয়াটার বার করে সেলের মধ্যে পাঠিয়ে দিল। কিন্তু এখানে যে প্রোটনগুলো জড়ো হলো ইন্টারমেমব্রেন স্পেসে, সেখানে তো একটা গ্র্যাডিয়েন্ট তৈরি হলো, এখানে একটা প্রোটন মোটিভ ফোর্স তৈরি হলো। সেই প্রোটন মোটিভ ফোর্সের জন্য কি হলো, এখানে একটা পথ রয়েছে যেটাকে আমরা বলছি অনেক সময় কমপ্লেক্স 5 বা এটিপি সিনথেটেস। এ কী করছে? ওই প্রোটনগুলোকে ফোর্স এখান দিয়ে পাঠাচ্ছে জোরে, আর তার ফলে হচ্ছে কি এখান থেকে ADP আর PI তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে যে কমপ্লেক্সটা আমরা এঁকেছি এটাকে আমরা F0F1 কমপ্লেক্স বলতে পারি। এটাকে আমরা বলছি F0 আর এটা হচ্ছে F1। তো F0F1 কমপ্লেক্স এইটা কি করছে, এখান থেকে এটিপিটা তৈরি হচ্ছে। এটা কমপ্লেক্সটার ডায়াগ্রামটা আমি একটু এখানে দেখাচ্ছি। এটা এইরকম, এরকম কমলা লেবুর কোয়ার মতন দেখতে হয়। 2টো আলফা, 2টো বিটা, 2টো গামা, টোটাল 8টা থাকে। হ্যাঁ, এটা যখন এখান থেকে প্রোটনগুলো ঢুকতে থাকে তখন কি হয়, এই কমপ্লেক্সের এই ওপরের এটা এরমভাবে ঘুরতে থাকে, মোটরের মতন ঘুরতে থাকে। তখন কি হয়, এখান থেকে দুটো যখন বিটা বিটা মানে অপোজিটে দুটো করে, 2টো আলফা, 2টো বিটা, 2টো গামা এইভাবে রয়েছে, তখন কি হচ্ছে এখানে বিটা আর বিটা যেই সাইড ম্যাচ করলো, তখন এখান থেকে ADP আর PI জোড়া লাগে, এখান দিয়ে ঢুকলো, এই পাশ দিয়ে ATP বেরিয়ে গেল। এইভাবে ATP তৈরি হতে থাকছে এবং মাইটোকন্ড্রিয়ার এই ম্যাট্রিক্সের মধ্যে ATP জমা হচ্ছে। তাই জন্য মাইটোকন্ড্রিয়াকে আমরা বলে থাকছি কি পাওয়ার হাউস অফ সেল, কোষের শক্তি ঘর। কারণ মাইটোকন্ড্রিয়ার এই কোষের ম্যাট্রিক্সের মধ্যেই, গহ্বরের মধ্যে অনেক প্রচুর শক্তি সঞ্চিত থাকছে ATP ফর্মে। আচ্ছা, আমরা এবার নেক্সট টপিকটায় আসছি, RQ, রেসপিরেটরি কোশেন্ট। রেসপিরেটরি কোশেন্টের এই যে সমীকরণটা দেখো, RQ একক সময় অক্সিজেন নির্গমনের পরিমাণ বাই একক সময় অক্সিজেন গ্রহণের পরিমাণ। কতটা অক্সিজেন গ্রহণ করার জন্য কতটা কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে। দেখা গেল আমি যত পরিমাণ অক্সিজেন নিচ্ছি তার থেকে বেশি কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, বা কখনো দেখা যাচ্ছে কি অক্সিজেন যা নেওয়া হচ্ছে তার থেকে কম কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে। তাহলে কি যে শ্বসনের স্বাভাবিক অনুপাত, গ্লুকোজ 1 স্নেহ পদার্থ হলে সেটা 1-এর কম, প্রোটিন হলেও সেটা 1-এর কম হচ্ছে, জৈব অ্যাসিড হলে 1-এর বেশি হচ্ছে। একজন স্বাভাবিক সুস্থ লোকের মিশ্র খাদ্য গ্রহণে RQ এর পরিমাণ হচ্ছে এত। তো শ্বসন বস্তুতে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি।
কার্বোহাইড্রেটের ক্ষেত্রে কি হচ্ছে শ্বসন কত হচ্ছে RQ1, সেটা আমরা এরকম ইকুয়েশন দিয়ে দেখিয়েছি। আচ্ছা, প্রোটিনের ক্ষেত্রে কি হচ্ছে RQ হচ্ছে 1-এর কম, সেটা একটা ইকুয়েশন দিয়ে দেখানো হয়েছে। এখানে অক্সিজেন কত যাচ্ছে 6, কার্বন ডাইঅক্সাইড কত বেরোচ্ছে 5 অণু, তাহলে কি হলো, এটা যত ঢুকছে তার কম বেরোচ্ছে, তাহলে 5/6। আমরা সমীকরণ ওপরে কি দেখেছি, কার্বন ডাইঅক্সাইড কত ঢুকছে বাই অক্সিজেন, তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড ঢুকছে 5, তাহলে 5 উপরে ডিভাইডেড বাই অক্সিজেন ঢুকছে 6 অণু, তাহলে বাই 6, তাহলে 5/6 মানে 0.8। ফ্যাটের ক্ষেত্রেও 0.7, কারণ অক্সিজেন যা ঢুকছে তা সেটা বেশি, কার্বন ডাইঅক্সাইড ঢুকছে সেটা কম, তাহলে 114/163। জৈব অ্যাসিডের ক্ষেত্রে 1-এর বেশি হচ্ছে, যে অক্সিজেন কম কার্বন ডাইঅক্সাইড বেশি, তাহলে RQতে আমাদের পড়তে হবে যে RQ কীভাবে কাকে বলে এবং কোন কোন ক্ষেত্রে RQ এর পরিমাণ কিরম আসছে, 1-এর বেশি কখন হচ্ছে, 1-এর কম কখন হচ্ছে, 1-এর সমান কখন হচ্ছে, এগুলো। লাস্ট আমি বলবো সন্ধান বা ফার্মেন্টেশন। নেক্সট টপিকে আমরা আসছি ফার্মেন্টেশন বা সন্ধান। ফার্মেন্টেশন দু রকমের আছে, একটা হচ্ছে অ্যালকোহলিক ফার্মেন্টেশন বা কোহল সন্ধান, অ্যালকোহলিক, আর একটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ফার্মেন্টেশন দু রকমের আছে, একটা অ্যালকোহলিক বা কোহল সন্ধান, আর একটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এক্ষেত্রে কী হচ্ছে, অক্সিজেন ছাড়াই যখন ইথাইল অ্যালকোহল তৈরি হচ্ছে গ্লুকোজ থেকে, তখন তাকে আমরা বলছি অ্যালকোহলিক, আর যে ক্ষেত্রে গ্লুকোজ থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে তাকে আমরা বলছি ল্যাকটিক অ্যাসিড সন্ধান। এক্ষেত্রে দুটো ইকুয়েশন বই থেকে পড়তে হবে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। গ্লুকোজ, ল্যাকটিক অ্যাসিড, আমি ফার্স্টে অ্যালকোহলিক ফার্মেন্টেশন বলছি। গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস হয়ে পাইরুভিক অ্যাসিড হলো, পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভেট ডিকার্বক্সিলেজ অ্যাসিটাইলডিহাইড, সেখানে অ্যালকোহল ডিহাইড্রোজিনেস থেকে NADH2 2H থেকে NAD হলো, এবং সেখানে আলটিমেটলি তৈরি হচ্ছে ইথাইল অ্যালকোহল। ঠিক আছে, তো উৎপন্ন দ্রব্য এখানে ইথাইল অ্যালকোহল, কার্বন ডাই অক্সাইড আর 50 কিলোক্যালোরি শক্তি। এটা হচ্ছে অ্যালকোহলিক ফার্মেন্টেশন। আর ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে কি হচ্ছে, গ্লুকোজ দিয়ে গ্লাইকোলাইসিসে পাইরুভিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ হয়ে ল্যাকটিক অ্যাসিড তৈরি করছে এখানে। ঠিক আছে, এটাকে আমরা বলছি ল্যাকটিক অ্যাসিড সন্ধান। চ্যাপ্টারটা আর ছোটোখাটো কিছু আছে, এগুলো বই থেকে পড়লেই বুঝতে পারবে, এটা মেন যেগুলো আমি পড়িয়ে দিলাম। এবার বাকিটা নিজেরা পড়তে থাকো, প্রবলেম হলে আমাকে জিজ্ঞাসা করো।